নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। জেলে তাতে কি আসে যায়? হ্যাঁ, এমনটা বলতেই পারেন কয়েকজন বিধায়ক, এমনকি মন্ত্রীও। না, তবে সবাই নয়। হারা জেতার এই খেলায় এবারেও কারোর গলায় জয় মারল, কারোর বা বুকে দুরু দুরু কাঁপন। এই কাহিনী সেই সব এমএলএদের নিয়ে যারা কারাবন্দী বা সদ্য জামিন পেয়েছেন। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে এদের কার কিরকম ফল একবার দেখে নেওয়া যাক। প্রাক্তন মন্ত্রী অনেকদিন ধরেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা ভোটে তিনি জিতেছিলেন প্রায় 58,000-এর ব্যবধানে। 2024-এর লোকসভা ভোটেও এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল, তবে ব্যবধান অনেকটাই কমে হয়েছে প্রায় 15,000। তবু জয় তো জয়ই। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 2021 সালে হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 4,000 ভোটে জেতেন। বর্তমানে নানা অভিযোগে উনি জেলে বন্দী। এবারের লোকসভা ভোটে হাবড়া কেন্দ্রে অনেকটাই পিছিয়ে তৃণমূল। 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি হাবড়ায় এগিয়ে রয়েছে প্রায় 20,000 ভোটে। এই দুই মন্ত্রী ছাড়াও আরো দুই বিধায়ক জেলে গিয়েছিলেন। এদের মধ্যে জীবনকৃষ্ণ সাহা কিছুদিন আগে জামিন পেয়েছেন। জীবনকৃষ্ণ 2021 সালে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া কেন্দ্রে প্রায় 3,000 ভোটে জিতেছিলেন। এবার কিন্তু পিছিয়ে গিয়েছেন। ওই বিধানসভা কেন্দ্রে বিজেপির তুলনায় তৃণমূল 558টি ভোটে পিছিয়ে রয়েছে। আর এক বিধায়ক মানিক ভট্টাচার্য নদিয়ার পলাশীপাড়া কেন্দ্র থেকে প্রায় 51,000 ভোটে জিতেছিলেন বছর তিনেক আগের বিধানসভা ভোটে। আর কিছুদিন পরই গ্রেফতার হন ওই বিধায়ক। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই এগিয়ে 34,000-এরও বেশি ভোটে। তবে মন্ত্রী না হলেও বীরভূমে তৃণমূল আর অনুব্রত মণ্ডল যেন সমার্থক। বাম আমলের অন্তিম লগ্নে ওই জেলায় তৃণমূলের সংগঠক হিসাবে উত্থান অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের। অবিসংবাদী নেতা। তৃণমূল জমানায় কেষ্টর সৌজন্যে শাসক দলের নিরঙ্কুশ আধিপত্য তৈরি হয়। তাকে নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। দলে জেলা সভাপতি হিসাবে একের পর এক নির্বাচনে সাফল্যের নজির করেছেন কেষ্ট মণ্ডল। এহেন নেতা এবারের লোকসভা ভোটে তিহার জেলে বন্দী। গরু ও কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সি তাকে গ্রেফতার করেছে, কিন্তু তাতেও বীরভূমের নির্বাচক মণ্ডলী সেই তৃণমূলেই আস্থা রেখেছেন। জেলার দুটি লোকসভা কেন্দ্র বীরভূম এবং বোলপুর দুটিতেই বিশাল ব্যবধানে মসৃণ জয় পেয়েছে তৃণমূল। কেষ্টর অবর্তমানে যারা তাঁর গড় সামলানোর দায়িত্বে ছিলেন তাদের অন্যতম কাজল শেখ, যিনি জেলা সভাধিপতিও। সেই কাজল শেখ কেষ্ট সম্পর্কে কি বলছেন একবার শুনে নেওয়া যাক। কেষ্টবিহীন রেজাল্ট। আমরা যারা বীরভূম জেলায় মামাটি মানুষের সৈনিক আছি, প্রত্যেকে কেষ্টমণ্ডলের অনুগত সৈনিক। তিনি এখনো পর্যন্ত আমাদের জেলা সভাপতি আছেন, কিন্তু বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তাছাড়াও আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বীরভূম জেলায় এসে আমাদেরকে সুপরামর্শ দিয়ে গেছেন। তার পরামর্শ মতো কাজ করছে। আমি মনে করি এই যে বীরভূম জেলার তথা সারা বাংলার জয় জয়কার, এর পেছনে যে ম্যাজিক কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাবমূর্তির মুখ এবং দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব। পার্থ বা মানিক বলতেই পারেন জেলে কি আসে যায় তাতে, কিন্তু জ্যোতিপ্রিয় বা জীবনকৃষ্ণ হয়তো বলবেন জেলে গেলে অনেক কিছুই আসে যায়। কিন্তু জেলের অন্দরে বা বাইরে অনুব্রত বা কেষ্টমণ্ডলী একমাত্র ব্যতিক্রমী চরিত্র। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ভোট পর্বে তিনি জেলায় জেলায় দাপিয়ে বেরিয়েছেন। প্রতিটি নির্বাচনী সভায় কাঁথির রাজকুমার বলেছেন রাজ্যে বিজেপিকে আপনারা 30টি আসন পাইয়ে দিন, মোদিজি বাংলাকে সোনায় মুড়ে দেবেন। কখনো বলেছেন লোকসভা ভোটে বিজেপি 30টি আসন পেলে এবছরই বাংলায় পিসি ভাইপোর জমানা শেষ হয়ে যাবে। এবছরই হবে বিধানসভা নির্বাচন, পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব। কিন্তু কাঁথির যুবরাজের কথাকে বঙ্গবাসী আমলে দেননি। কোথায় 30 আর কোথায় 12,
সেই কারণেই কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটু ঝিমিয়ে পড়েছেন? সপ্তাহে শুরু শেষ তৃণমূলের বিসর্জন। আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, আজকে রবিবার অপেক্ষা করুন। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে 18টি আসন পেয়ে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের মাথা ঘুরে গিয়েছিল। তাদের হাবভাব এমন হয়েছিল যে বিজেপি যেন বাংলা দখল করেই ফেলেছে। সেই সময় শাসক তৃণমূলের মধ্যে কিছুটা অহংকার ঔদ্ধত্য এসে গিয়েছিল। ভোটে তাদের সেই খেসারত দিতে হয়েছে। উত্তরবঙ্গের সব আসনেই তৃণমূল নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু তখন বিজেপির এই জয়ে তাদের কোনো কৃতিত্ব ছিল না। কৃতিত্বটা ছিল মানুষই তৃণমূলকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। কারণ বিজেপির কোনো বুথ ভিত্তিক সংগঠন নেই রাজ্যে। কেন্দ্রীয় নেতৃত্ব যতই এটা করতে হবে ওটা করতে হবে বলে নির্দেশ দিন না কেন, যতই দিল্লির নেতারা ঘন ঘন কলকাতায় এসে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করুন, রাজ্য বিজেপিতে কিন্তু দলীয় সংগঠন মজবুত হয়নি। আর তারপর থেকে 2021-এর বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল রাজ্যে আরও সুসংহত হয়েছে। বিগত লোকসভা ভোটের ক্ষত মেরামতির চেষ্টা করেছে। বিধানসভা ভোটে তারা তার ফসলও ঘরে তুলেছে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বাংলায় দিল্লি প্যাসেঞ্জারি করে ইসবার 200 পারের গল্প শুনিয়েছেন, কিন্তু 200 পার তো দূরস্থ, বিধানসভায় তারা 100 পার করতে পারেননি। 77-এ এসে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। এবার লোকসভা ভোট, আবার মোদী শাহরা 400 পারের স্বপ্ন ফেরি করেছিলেন সারা দেশে। রাজ্যে তারা 30 থেকে 35 আসনের লক্ষণ রেখা বেঁধে দিয়েছিলেন। কত হুঙ্কারি না ছেড়েছিলেন! দেখা গেল 35-এর 1/3 এসে তাদের দৌড় থেমে গেল। গতবারের 18 এলো 12-তে। এখন শুরু হয়েছে দোষারোপের পালা। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পলের মতো আগুন ঝরা নেতা নেত্রীরা হেরে গিয়ে নাম না করে শুভেন্দু সুকান্ত মজুমদারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আবার কম ব্যবধানে জিতে সৌমিত্র খা, জগন্নাথ সরকারের মতো নেতারাও রাজ্য নেতৃত্বকে শুলে চড়াচ্ছেন। সব মিলিয়ে রাজ্য বিজেপিতে কাদা ছোড়াছুড়ি চলছে। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। এবার প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রচার পর্যন্ত প্রায় সব বিষয়ই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বা বলা ভালো মোদী শাহরা শুভেন্দুকে অনেকটাই ছেড়ে দিয়েছিলেন বলে দলের অন্দরের খবর। তাকে অনেক স্বাধীনতাও দেওয়া হয়েছিল। সেই স্বাধীনতা পেয়ে বিরোধী নেতা প্রার্থী তালিকায় নিজের পছন্দের কিছু লোকের নাম ঢুকিয়েছেন। কিছু কেন্দ্রে গতবারের জেতা প্রার্থীকে অন্য কেন্দ্রে পাঠিয়েছেন। তার ফলও হাতে নাতে পেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে দলের ভেতরে বাইরে শুভেন্দুকে প্রচণ্ড অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। তাই তিনি এখন সব দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। ভোটের আগে তার গলায় যে ঝাঁট ছিল, ভোট মিটতে তা উধাও। পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না। যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয়, ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে। তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়। কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। বিজেপির ভরাডুবি এবং তারপরে কার দিকে সমস্ত আপনার জন্য হার, আপনার জন্য হার, আপনার জন্য 2 গোষ্ঠী, 3 গোষ্ঠী, 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে। আর বিজেপিতে যদি ঘর ছাড়া কেউ থাকে, তার নাম একমাত্র দিলীপ ঘোষ, যাকে বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। 21 গেল, 24ও গেল, আবার আসছে 26-এর বিধানসভা ভোট। সামনেই জুলাই মাসে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শুভেন্দু বলে দিয়েছেন, প্রার্থী বাছাই টাছাইয়ের মধ্যে আমি নেই, দল বললে প্রচারে যাব।
এটা কি শুভেন্দুর দলকে চেতাবনী, নাকি ঘরে বাইরে তুমুল সমালোচনার মুখে পড়ে অভিমানী বিরোধী নেতা কোনো বিশেষ বার্তা দিলেন দলকে? উত্তর মিলবে ভবিষ্যতে। এখন সময় আরও একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বাংলার মানুষের মন জোড়া ফুলে, পদ্মে নয়। আরও নির্দিষ্ট করে বলা যায়, গ্রাম বাংলায় তৃণমূলের একাধিপত্য অটুট থেকেও শহুরে মনে শাসক কিছুটা পিছিয়ে। অন্তত লোকসভা ভোটে তারই আভাস মিলেছে। কলকাতা থেকে সুদূর উত্তরবঙ্গের শহরাঞ্চলে জোড়া ফুলে ফাটার টান। যে জাত পাত ধর্মের সমীকরণ, দুর্ভাগ্যের বিষয় যে তার কিছুটা প্রভাব পশ্চিমবাংলায় পড়েছে, যেটা পশ্চিমবাংলাকে আমি এতদিন মুক্ত ভাবতাম। আমরা যখন রাজনীতিতে এসেছিলাম তখন ধর্ম জাতপাতের প্রভাব আমাদের রাজ্যে পড়তো না, এখন সেটাও একটা কারণ। অষ্টাদশ লোকসভা ভোটে বাংলার শহরাঞ্চলে তৃণমূলের চাইতে বেশ কিছু ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। সর্বমোট 42টি আসনের মধ্যে 2019 সালে 18টি জিতেছিল বিজেপি। তৃণমূলের সাংসদ ছিল 22 জন। এবার এক ধাক্কায় বিজেপি 6 আসন কমে 12 আর তৃণমূল 7 আসন বাড়িয়ে 29-এ পৌঁছেছে। রাজ্য জুড়ে এই বিপুল সাফল্যের মধ্যেও পুরো এলাকা ভাবাচ্ছে তৃণমূলকে। দক্ষিণ থেকে উত্তর রাজ্যের অধিকাংশ পুরো এলাকায় লোকসভা ভোটে দাপট দেখিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের 121 পুরসভার 69টি পুরসভায় বিরোধী বিজেপি এগিয়ে। মুর্শিদাবাদের ধুলিয়ান ও বহরমপুর পুরসভায় এগিয়ে রয়েছে কংগ্রেস। বাকি 51টি পুরসভায় যথারীতি তৃণমূল এগিয়ে রয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্য সরকার তথা তৃণমূল বিরোধিতার সুর চড়েছিল মূলত নিয়োগ দুর্নীতির মামলাকে কেন্দ্র করে। অথচ রাজ্যের সামগ্রিক ভোট চিত্রে তৃণমূলের ভোট ও আসন দুইই বেড়েছে। এই আপাত সাফল্যের অন্দরেই শহরাঞ্চলের ফলাফল বেশ পীড়াদায়ক তৃণমূলের পক্ষে। অথচ 2022 সালের ফেব্রুয়ারিতে 121টি পুরসভার মধ্যে 120টি ছিল তৃণমূলের দখলে। একমাত্র নদিয়ার তাহেরপুর পুরসভায় জয় পায় সিপিএম। কিন্তু লোকসভায় সেই হিসেব অধিকাংশ ক্ষেত্রে উল্টে গিয়েছে। বালুরঘাট, জলপাইগুড়ি থেকে ঘাটাল, খড়গপুর থেকে বাঁশবেড়িয়া পুরো এলাকায় পিছিয়ে তৃণমূল। শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর অধিকাংশ পুরো ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। আবার হাওড়া ও কলকাতায় তৃণমূল এগিয়ে থাকলেও ভোট কমেছে তাদের। কলকাতা কর্পোরেশনের 144 ওয়ার্ডের মধ্যে 45টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। শুধু তাই নয়, মেয়র পরিষদ সদস্য সহ একাধিক বিধায়ক নিজের এলাকা তৃণমূলকে জেতাতে পারেননি। বিপুল জয়ের মধ্যেও আসানসোল পুরো এলাকায় দলের প্রার্থীকে জেতাতে না পারায় বিড়ম্বনা বেড়েছে রাজ্যের শাসক দলের। তেমনি কলকাতা পুর নিগমেও পদ্মের সমর্থন বৃদ্ধি পেয়েছে। ভোট চিত্রের এই চরিত্র বদলের কারণ কি? মূলত এই খারাপ রেজাল্টটা 2019-এও হয়েছিল, আবার 21-এ বিধানসভা এবং পৌরসভা নির্বাচনে একদম বিপরীতমুখী রেজাল্ট হয়েছিল। অর্থাৎ মানুষ লোকসভার পার্সপেক্টিভ একটা রেখেছিল, আবার বিধানসভায় ঠিক একই প্রশ্ন এসেছিল যে মমতা ব্যানার্জির বিকল্প কেউ আছে কিনা, নেই। আবার এখন যখন লোকসভা নির্বাচন এসছে, লোকসভা নির্বাচনে মানুষ আবার এই স্থায়িত্ব, প্রধানমন্ত্রীর মুখ, সরকার পক্ষ বিরোধী পক্ষের মধ্যে গ্রহণযোগ্য কোনটা, এইসব বিষয়গুলো একটা এসছে। তার সাথে সাথে লোকাল ইস্যুগুলো আছে, সেগুলো একটা কারণ আছে। তাই স্বাভাবিকভাবেই এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের একটা ট্রেন্ড, যে লোকসভা নির্বাচনে বিশেষ কিছু ভোটার তারা লোকসভা নির্বাচনে আমাদের সমর্থন করেন না, আবার বিধানসভায় আমাদের করেন, পৌরসভায় আমাদের করেন। শহুরে ভোটারের এই ভোল বদলের প্রেক্ষিতে হতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মানিকতলা কেন্দ্রে তৃণমূল 1004 ভোটে এগিয়েছিল। ব্যবধান যথেষ্ট নয়। মানিকতলার 8টি ওয়ার্ডের মধ্যে 2টি ওয়ার্ডে হেরেছে তৃণমূল। তার মধ্যে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের ওয়ার্ডে 5,500 ভোটে পিছিয়ে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের সুবাদে এবারের ভোটে কামাল করেছে তৃণমূল। রাজ্যের বিরোধীরাও তা নিয়ে দ্বিমত নন। দুর্নীতির অভিযোগে শাসক দলের নেতা মন্ত্রীর জেলযাত্রার মতো ইস্যু নিয়ে বিরোধীরা ভোটের ময়দানে নামলেও লক্ষ্মীর ভান্ডার একাই তা মোকাবিলা করে শাসকের জয় এনে দিয়েছে। পলিটিক্স আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন
কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।